ইনায়া গাড়িতে চিন্তিত বদনে বসে আছে। মায়েরা একা একা কেন বাড়ি গেল, সেই চিন্তায় শেষ মেয়েটা। তাদের সাথেই তো কি সুন্দর হেসে খেলে বাইরে বেরিয়েছে। কি যে হলো। তবে বাসায় পৌঁছেছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামালে ইনায়া ফারাকে ভেতরে আসতে বললে আরেকদিন যাবে বলে। আজ এমনিতেই অনেক রাত হয়েছে। ইনায়া আর জোর করে না। ফাইজ ড্রাইভিং সিট থেকে নেমে এসে ইনায়ার পাশের ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে ইনায়ার মুখ পানে চেয়ে। ইনায়া এগোলে ফাইজ ইনায়ার হাত তার বাঁ হাতে মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনায়া হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ মৃদুস্বরে বলে, লিটল কুইন, রাগ করেছো? ইনায়া কিছু বলে না, নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজকে গোমরা মুখে তার দিকে চেয়ে থাকতে দেখে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, হাত ছাড়ুন। ফাইজ মৃদু হেসে বলে, ওকে, তোমার ফোন দিচ্ছি, এবার চলবে? ইনায়া মাথা উঠিয়ে খুশি হয়ে বলে, দিন তবে। ফাইজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাঝেই ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখলো ইনায়ার ফোন বাজছে। একটা মেয়ের নামে সেভ করা। ফাইজ গলা ছেড়ে বলে, ফ্রেন্ডদের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো, আমি শুনতে পারি? ইনায়া কি বলবে বুঝলো না। ফাইজ কল রিসিভ করে লাউডে দেয়। ওপাশ থেকে গড় গড় করে একটি মেয়ে বলে, বান্ধবী, তোর পার্সোনাল বখাটের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিস না, সেসব থাক, এখন বল কি করলো সে? ইনায়া লজ্জায় মাটির নিচে ঢুকতে পারছে না। শুধু পা উঁচু করে বাঁ হাতে তার ফোন নিতে চাইলে ফাইজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসছে সে, দৃষ্টি ইনায়ার দিকে। ইনায়া কাঁদো কাঁদো মুখ করে বলে, প্লিজ কল কাটুন। ফাইজ গলা ছেড়ে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোন ইনায়ার হাতে দিয়ে ইশারায় কথা বলতে বলে। ইনায়া দ্রুত কল কেটে দেয়। ফাইজ তার থুতনির পাশে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে আর মিটিমিটি হাসে। ইনায়া যেতে নিলে ফাইজ ইনায়ার হাত ছাড়ে না। ইনায়া মাথা নিচু করে বলে, প্লিজ হাত ছাড়ো। ফাইজ ইনায়ার হাত থেকে ফোন টান মেরে নিয়ে নিল। ইনায়া অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করলো না ইনায়ার সাথে। ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন? তুমি তো পেকে গিয়েছো তোমার ফ্রেন্ডদের জন্য, মনে হয় আমিই পিছিয়ে পড়ে আছি। ইনায়া কাপা গলায় বলে, আমি বাড়ি যাব। ফাইজ হেসে ফেলে। ইনায়ার ফোনে কিছু কাজ করে, ওভাবে হেসে বলে, ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়েই থাকবো। এরপর ইনায়ার দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো, এরপর ফোন নিয়ে ভেতরে যাও। ইনায়া চোরা চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনের পাসওয়ার্ড তোমার ভয়েসে শুনতে ইচ্ছা করছে লিটল কুইন। ইনায়া তার হাত ছাড়ানোর চেষ্টা করে, মাথা নাড়িয়ে বলে, হাত ছাড়ুন, আমি ঘরে যাব। লিটল কুইন, স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফাইজের কণ্ঠ অতি নমনীয়। ইনায়া চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে, প্লিজ। ইনায়া ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ফাইজের এভাবে আবদার কেন যেন ইনায়া চাইলেও ফেরাতে পারল না। চোখ খিচিয়ে কাপা কণ্ঠে বলে, মাই পার্সোনাল ব্যাড বয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, এই তো তোমার পার্সোনাল ব্যাড বয়, মাই লিটল কুইন। ইনায়া দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ ইনায়ার হাতে ফোন দিয়ে ইনায়ার হাত ছেড়ে দেয়। ইনায়া ছাড়া পেয়ে দ্রুত পায়ে বাড়ির ভিতরে যায়, পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সহে না রে অপেক্ষা। এটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে। ফারা ভুরু কুচকে বলল, আমার বয়ফ্রেন্ড কি? ফাইজ ফারার হাতে ফোন প্যাকেজ হাতে দিয়ে বলে, সেটা তুই জানিস? তুই এমন ছিচকা দিনে কেন বলতো? ফারা রেগে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন বলো তো? ফারার কথায় ফাইজ থতমত খেয়ে থাকায়। বেয়াদব বোন হয়েছে, শুধু বড় ভাইয়ের পেছনে লাগে। ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বউয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না, বোর্ডের মাস্টারগুলো মির্জাপুর হতে চাইছে নাকি? ফারা বোকা চোখে তাকিয়ে দেখলো ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই, কি বলে নিজেই জানে না। হাতের প্যাকেজ নিয়ে তার ঘরে যায়। এটাই তো শুদ্ধ হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুললো, একদম নতুন। তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল, এরপর আবারও আগের মতো করেই রেখেছে। ফারা বুঝলো। ভেতর থেকে ফোনটা বের করে উল্টো পাল্টে দেখলো। বুক ধুকপুক করছে।
এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোন, কিন্তু সে যে বলল এটা সামিয়া নামের ওই মেয়েটার জন্য কিনেছে। হঠাৎই ফোন শব্দ করে বেজে ওঠে, তবে ফোনের সেট করা কোনো রিংটোন নয়, ভয়েস। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি, শুনছো? এই ফারা, ভালোবাসি কিন্তু। হাজারো আবেগ মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ, যে কণ্ঠ শুদ্ধ। ফারার হাত কাঁপছে। কল করেছি শুদ্ধ ভাই, আর রিংটোন এটা। বারবার একই সুরে কথাগুলো বাজছে। ফারা ঢোক গিলছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ড বার কল আসলে ফারা কল রিসিভ করে ধীরে ধীরে ফোন কানে ধরে। চোখ জোড়ায় পানি টইটুম্বুর। ওপাশ থেকে শুদ্ধ বলে, ফারা, আমার হুবু বইকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গিয়েছে, মিস্টেক। এখন কি করি বলো তো? ফারা কাতর গলায় ফুপিয়ে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলায় বলে, এই তুমি ফারা, আমি তোমাকে ভালোবাসি না। শুধু শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তো আবার পেয়ে গেলাম আমি, ফারা, বুঝেছো? ফারা কথা বলতে পারে না, ফোপায়। শুধু প্রাণ খোলা হাসি হাসে। একটু পর থেমে বলে, ওহে লাবণ্যময়ী, আর একটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারা নাক টেনে কল কেটে দেয়। ওয়ালপেপারে ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ, আর তার দিকে হেসে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড থেকে তোলা। ফারার হঠাৎই কান্নার মাঝে হেসে ফেলে। আবারও ফোনে রিং হয়। ফারা মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করলো না। চোখ মুখ লাল, তবে মুখারবে উজ্জ্বল খুশির ছিলি। রাত প্রায় 1টার কাছাকাছি। ইরফান বাড়িতে এসে চাবির সাহায্যে লক খুলে ভিতরে যায়। ডাইনিং এ বসে তারেক নেওয়ার ছেলের অপেক্ষা করছিলেন। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময় নিয়ে তাকালো। এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাজ ছিল। কাজ ছিল মানে? এভাবে উদাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলো ইরফান? ভদ্রলোক বুঝলেন না। তারিক নেওয়াজ মূলত ইরফান অফিসে না যাওয়ায় রেগে আছে। মায়েরার ব্যাপার তিনি জানেন না। ইরফান অফিসে যাবে বলেও আর যায়নি। রেগে বলে, তুমি কি পণ করেছো আমার বিজনেসে ধস নামিয়েই ছাড়বে? ইরফান বিরক্ত হলো। সিঁড়ি উঠতে উঠতে বলে, নেক্সট ডে সামলে নেব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে আর ভালো হলো না। তিনি হতাশ। সামনে নেবে বলেছে, যখন নেবে সামলে, যখন যা মনে হবে করবে, বলেও লাভ নেই। এই যেমন মাইরাকে এনে রেখেছে, এক্সামের মাঝে কেন আনলো তার কারণও বলে না। তিনি কাজে ব্যস্ত থাকায় মাইরার সাথে তার সেভাবে কথাই হয়নি, ফলে শুনতেও পারেননি কেন এনেছে মাইরাকে। বিরক্ত হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে আগে শাওয়ার নেয়। প্রায় 30 মিনিট সময় নেই। চোখে মুখে রাগের হাবা। যখনই ভাবছে মাইরা এই রাতে একা একা এই পথে এসেছে, তখনই মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। নিজেকে সামলাতে চায়, কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগে ওই স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জড়ালো না। উদাম শরীরে দুটো পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। মায়েরার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তেই চোখ জোড়ার শীতলতায় ভরে যায়। রাগ আপনা আপনি নিভে যায় খানিক। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝলো না। ধীর পায়ে এগিয়ে এসে মাইরার মাথার কাছে দাঁড়ায়। গম্ভীর চোখের দৃষ্টি আবদ্ধ করে মাইরার মুখপানে। মাইরা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল, আজও সেভাবেই ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেওয়া, যা মেঝে ছুঁয়েছে। ফ্যানের বাতাসে মেঝে ছুঁয়ে থাকা চুলগুলো মৃদুভাবে দোলে। মাইরার বাম গালে চোখ পড়লে ইরফান ঠোঁট গেল। 5 আঙুলের দাগ স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলল। একটু পর মাইরার মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে। সামান্য ঝুঁকে মাইরার বাম গালে তার ডান হাতের আঙুলগুলো ছোঁয়ালে মাইরা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। ইরফান মাইরার বন্ধ চোখের পাতায় দৃষ্টি দেয়। ফুলের পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। মাইরা ঘুমের ঘোরে কাত হয়ে ইরফানের দিকে হেলে আসে। ইরফান মাইরার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করলো। দৃষ্টি ফুরিয়ে ডান গালে চোখ স্থির করে। ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে। আবারও মাইরার পাশে বসে আলতো হাতে মাইরার গালে বরফ লাগিয়ে দেয়। মাইরা কেঁপে ওঠে। এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বাঁ হাত পেয়ে হাতের তালুর ওপর ডান গাল রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়।
ইরফান ঝুঁকে আছে মাইরার ওপর। মাইরার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মাইরার গালে বরফ লাগিয়ে দেয়। এবার মাইরা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মাইরার গালে। এরপর ডান হাতের ছোট ছোট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে। ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসলে হাত বাড়িয়ে তা কানের পিঠে গুঁজে দেয়। ঢোক গিলে মুখ নামিয়ে ভেজা গালে ঠোঁট দাবায়। কতক্ষণ যে এভাবে থাকলো তার ইয়ত্তা নেই। মাইরা নড়ে উঠলে ইরফান মাইরার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা খানিক উঁচু করে মাইরার ফোলা ফোলা মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদুস্বরে বলে, সরি ফর দ্যাট। মাইরা ঘুমের মাঝে ফুপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাইরার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ মাইরার। কি যেন বিড়বিড় করে। ইরফান আরেকটু এগিয়ে গেলে আদো আদো স্বরে শুনতে পায়, বাবা, মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেল। বাবা। কথাগুলো খুবই অস্পষ্ট শোনায়। বন্ধ চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান বাঁ হাতে মাইরা ডান গাল পেতে রাখায় ইরফানের হাতের তালুতে টুপটুপ করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে মাইরার দিকে চেয়ে থাকে। চোখে মুখে অসহায়ত্ব ভিড় করে। মাইরাকে চিৎ করে শোয়ায়। মুখ নামিয়ে মাইরার ডান চোখের কিনারায় ছোট্ট করে একটা চুমু আঁকে। বাঁ হাতে মাইরার বাঁ চোখের কোণ মুছে দেয়। এরপর মাইরাকে কোলে তুলে লম্বা করে বালিশে শুইয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম কাঁধ হয়ে মাইরার পাশে শুয়ে পড়ে ইরফান। মাইরার পেট জড়িয়ে মাইরাকে টেনে নেয়। মাইরার পিঠ তার বুকে লাগিয়ে শুয়ে দেয়। এরপর মাইরার পেট থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে মাইরাকে আর ধরল না। দুহাত আড়াআড়ি ভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বোঝে। ফ্যানের বাতাসে মাইরার চুলগুলো ইরফানের মুখের ওপর লুটোপুটি খায়। ইরফান সরালো না চুল। উঠে গিয়ে তার স্বভাব ছিল ফ্যান অফ করে এসি ছাড়লো না। শক্ত হয়ে চোখ বুজে রইল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে মাইরার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে তাকায় মাইরা। ঘরময় দিনের ঝাপসা আলো দেখে বুঝলো সকাল হয়ে গিয়েছে, কিন্তু সে জাগা পায়নি। এখন জোরে জোরে কথা বলছে কে? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভিড়ানো দরজা খুলে বাইরে নজর দিলে ইরফান আর তারেক নেওয়াজকে মেইন গেটের কাছাকাছি দাঁড়িয়ে কথা বলতে থাকে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে, মাইরাকে রেখে দ্রুত ফিরবে। ইরফান গম্ভীর গলায় বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নেওয়াজ রেগে যায়, পারবে না মানে? তাহলে এনেছিলে কেন? কাজ ছিল। মাইরাকে দিয়ে কি কাজ তোমার? কাজ করেছো, ভালো কথা। এখন ওকে রেখে এসো, ওর এক্সাম ভুলে গিয়েছো? ইরফান বিরক্তি মাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিস সামনে নিব, ডোন্ট ওয়ারি। তারেক নেওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনা, মাইরা আর ইরফান একসাথে থাকলে তাদের সম্পর্কের উন্নতি হবে। মাইরা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিতে চায়। অতঃপর বলে, মাইরাকে তুমিই রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেগে হঠাৎই চিৎকার করে ওঠে, বলেছি তো, ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছো, চুপ আছে। আর বাড়ে বাড়ি করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হনহন করে বাইরে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ কি বলবেন বুঝলেন না। নীরব চোখে চেয়ে দেখলো শুধু ছেলের প্রস্থান। তিনি ছেলেকে নিয়ে হতাশ। তবে মাইরার কি হবে? মাইরা ধীর পায়ে ঘরের ভেতরে আসে। এরপর দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। পানিতে টইটম্বুর চোখ থেকে দুফোঁটা জল কণা টুপ করে গড়িয়ে পড়ে। দেয়াল ঘড়িতে দেখলো সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নেয়। এরপর গায়ে বোরখা জড়িয়ে নেয়। সাথে এমনিতেও কিছু আনেনি, তার কিছু নিতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে বলে গেল, আপু, এখন কাউকে বলো না আমি যাচ্ছি। আমি পৌঁছে বাবাকে কল করে দিব। রিতা ডাইনিং টেবিলের ওপর কাঁচের গ্লাস রেখে অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? মাইরা মৃদু হেসে বলে, গ্রামে। তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা তুমি একাই যাবা? দাঁড়া, আমি চাচারে বলি। মাইরা রিতার হাত আটকে বলে, বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখে রাখলে পরে প্রবলেম হবে। লাস্ট কথাটা কেমন মলিন গলায় বলে। এরপর আবারও মৃদু হেসে বলে, আমার এক্সাম বুঝলে, গ্রামে গিয়ে পড়বো, এখানে বইও নেই। আসছে আপু, বাই। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেইন গেট দিয়ে ইরফানকে ঢুকতে দেখে। মাথা নিচু করে ইরফান এগিয়ে আসছে। মায়েরা ঢুক গেলে তাকে দেখে নিলেই লোক কি করবে সেসব ভাবতে চায় না। তবে লোকটার সামনে পড়তে চায় না, একটুও না। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলে, কোথায় যাচ্ছ? মায়েরা উত্তর করলো না। ইরফানের পাশ কাটিয়ে দুপা এগোয়।
ইরফান ডান হাত পেছনে নিয়ে মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় যাচ্ছ? মাইরার চোখ জোড়ায় পানির কণা, তার মাথা নিচু, সেভাবেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান হাতের বাঁধন আরো শক্ত করে ধরে, বাঁ হাতে মাইরার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ডান হাতে মাইরার থুতনি উঁচু করে প্রশ্ন করে, স্টুপিড গার্ল, কিছু জিজ্ঞেস করেছি আমি? মাইরা কিচ্ছু বলে না, উল্টে নিজেকে ছাড়িয়ে নিতে চায়, ছটফট করে। ইরফানের রাগ যেন তরতর করে বেড়ে গেল। গতকাল রাতে একা বাসায় ফিরেছে, সেই রাগ যেন আবারও জেগে উঠল, আজ আবার একা বাইরে বেরোতে দেখে। কোনো কথা না বলে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা ছটফটায়, তবে কথা বলে না। ইরফান শক্ত মুখাভাবে ভেতরে যায়। ডাইনিং এ তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, সাথে রিতা মাত্র ঘর থেকে আসলো তারা। ইরফানের কোলে মাইরাকে দেখে তিনজনের চোখে মুখে বিস্ময় ভর পড়ে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, মাইরাকে কোথায় নিয়ে যাচ্ছ? মাইরা তারেক নেওয়াজের গলা পেয়ে শান্ত হয়ে গেল। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। রুমা নেওয়াজ ভয় পায়। গতকাল ইরফান মাইরাকে মেরেছে, এটা তার স্বামীকে বলেনি। এরপর ইরফান আবার কোনো কারণে রেগেছে কিনা, আবার যদি মারে। অতঃপর বলে, ইরফান, ওকে নামিয়ে দাও, কিচ্ছু বলো না। ইরফান শুনল না কারো কথা। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে তাকালো। মাইরার পরনে বোরখা, আর মেয়েটাও কেমন যেন শান্ত হয়ে আছে। কিছু একটা ভেবে চুপ থাকলেন, সাথে রুমা নেওয়াজকেও থামতে বললেন। তারেক নেওয়াজ অভিজ্ঞ চোখে মাইরা আর ইরফানের প্রস্থান দেখল। রুমা নেওয়াজ তার স্বামীর দিকে চায়ের কাপ বাড়িয়ে বলে, আটকালে না কেন? যদি আবার মারে? তোমার ছেলের বিশ্বাস নেই। তারেক নেওয়াজ সোফায় বসে চায়ের কাপে চুমুক দেয়, কিছু জল্পনা কল্পনা করে বলে, মারলে এখনই মারতো, ঘরে নিয়ে যেত না। একটু থেমে আবারও বলে, তোমার ছেলে মাইরাকে কেন এনেছে জানো? কেন এনেছে? মাইরার অ্যাজমা, এজন্য ওর ফ্রেন্ড সীমান্তের কাছে নিয়ে গেছিল। শুদ্ধর কাছে কল করেছিলাম। রুমা নেওয়াজ বিস্ময় নিয়ে তাকালো তার স্বামীর পানে, মুখ ফসকে বলে দেয়, কিন্তু কালকে যে ইরফান মাইরাকে আবার মারলো। কথাটা শুনে তারেক নেওয়াজ অবাক হয়ে যায়। রুমা নেওয়াজ নিজেও কথাটা বলে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজ বসা থেকে উঠে দাঁড়ালেন, হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ কপাল চাপড়ায়, কি দরকার ছিল বলা? অসহায় চোখে স্বামীর পিছু পিছু যায় আর ডাকে, কিচ্ছু বলো না, দাঁড়াও। ইরফান দ্রুত পায়ে তার ঘরে গিয়ে ঘরের দরজা লক করে দেয়। মাইরাকে নামিয়ে দিয়ে টান দিয়ে হিজাব খুলে ছুড়ে ফেলে। জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার মুখায়ব জুড়ে ভীতি, চোখ থেকে পানি গড়ায়। তারেক নেওয়াজ রেগে গটগট পায়ে ইরফানের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। অনবরত দরজায় থাপড় দিয়ে ডাকে, ইরফান, দরজা খোলো, মাইরাকে বের করে দাও। দরজার বাইরে বাবার ডাকে ইরফানের মাথা যেন আরো দাউ দাউ করে জ্বলতে লাগলো। চিৎকার করে বলে, বাবা, এখান থেকে যাও, আমায় রাগিও না। তারেক নেওয়াজ রেগে বলে, খবরদার মাইরাকে মারবে না, আমি বলেছি দরজা খোলো। ইরফান দুহাতে মাথার চুল টেনে বলে, আমার ওয়াইফকে আমি মারবো, কাটবো, সময় মতো আদরও করবো, যা ইচ্ছা করবো, তুমি যাও এখান থেকে। তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে যায়। পাশ থেকে রুমা নেওয়াজ তার স্বামীর হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, এসো, তুমি তো বললে ইরফানের কর্মকাণ্ড, এখন নিজেই বাচ্চাদের মতো আচরণ করছো কেন? তারেক নেওয়াজ রেগে বলে, তাই বলে মেয়েটাকে মারবে? এই ছেলে কবে মানুষ হবে? রুমা নেওয়াজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলল। এদিকে ইরফান হঠাৎই ডান হাতে শক্ত করে মাইরার গাল চেপে চিৎকার করে বলে, আই পুচকে মেয়ে, এত সাহস কোথায় পেয়েছো? অ্যান্সার মি, একা একা কোথায় যাচ্ছিলে? মাইরা কথা বলে না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্পিক আপ, রেডি হয়েছো কেন বলো? ইরফানের শক্ত কথায় মায়েরা কেঁপে ওঠে, তবুও কোনো কথা বলে না। মায়েরাকে চুপ থাকতে দেখে ইরফান রেগে মায়েরার গালে থাপ্পড় মারতে গিয়ে থেমে যায়। বাম গালের স্পট এখনো জলজল করছে। মায়েরা চোখ বোঝে, বন্ধ চোখের পাতা বেয়ে ঝপঝপ করে পানির কণা বেয়ে পড়ে। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে মায়েরার গাল ছেড়ে দেয়, বাঁ হাত নামিয়ে নেয় যে থাপ্পড় মারতে উঠিয়েছিল। অবাক হয় মায়েরার কথা বলতে না দেখে। ঢোক গিলে দুহাতের আঁচড়ায় মায়েরার দুগাল নিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কাঁদছো কেন? মায়েরা কিচ্ছু বলে না, নীরবে অশ্রু ঝরায় চোখ থেকে। ইরফান মায়েরার পুরো মুখ অবলোকন করে। কান্নার দাপটে পুরো মুখ কেমন লাল হয়ে আছে। আবারও নরম গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলেন? মায়েরা এবারেও কথা বলে না। ইরফান রেগে যাচ্ছে। ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে সামলে ধমকে বলে, স্টুপিড, কথা বলো, রাগিও না আমায়। মায়েরা তবুও কথা বলে না।
ইরফান এদিক ওদিক পায়চারি করে রাগে দরজার লাথি বসে একটা। মাইরা কেঁপে ওঠে, মাথা নিচু করে থাকে। ইরফান দুহাতে মাথার চুল টেনে ধরে, এরপর মাথা তুলে মায়েরার দিকে তাকায়। গায়ে বোরখা জড়ানো, মাথার চুল এলোমেলো হয়ে আছে, চোখ মুখের অবস্থা কেটে কেটে খারাপ হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে মাইরার কোমর বাঁ হাতে জড়িয়ে নিজের সাথে চেপে খসখসে ডান হাতে মাইরার নরম গাল রেখে মৃদুস্বরে বলে, সবসময় আমায় রাগ বাড়িয়ে দাও কেন? কখনো কমিয়েও তো দিতে পারো। ইরফানের কণ্ঠ অতি নরম। মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা হঠাৎই ইরফানকে দুহাতে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আমি আমার গ্রামে যাব, থাকবো না এখানে আমি। ইরফান তো তার থেকে এক চুল সরাতে পারলই না, উল্টে ইরফান রেগে মাইরাকে আরো শক্তি খাটিয়ে নিজের সাথে চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? একা একা যাচ্ছিলে? কোনো আইডিয়া আছে একা একা বাসে গেলে কি অবস্থা হতো তোমার? মাইরা রেগে বলে, তো কার সাথে যাব? আমার রেখে আসার মানুষ নেই, ছাড়ুন আমায়, আমি একাই যাব। ইরফান স্তম্ভিত হয়ে তাকায় মাইরার দিকে। মাইরাকে ছেড়ে দুহাতে মাইরার চোখের পানি মুছে বলে, স্টপ ক্রাইং, আমি রেখে আসবো। একটু আগেই তো বললেন আমাকে নিয়ে যেতে পারবেন না। ইরফান ভুরু কুচকে বলে, এখন বলছি নিয়ে যাব। মাইরা তার গাল থেকে ইরফানকে হাত ছাড়া দিয়ে বলে, যাব না আমি আপনার সাথে, আমি একাই যাব। ইরফান চোখ গরম করে থাকায় মাইরার পানে দুহাতে মাইরাকে শক্ত করে চেপে বলে, আমি বলেছি মানে আমার সাথে যাবে। ইউ আর আ ডেঞ্জারাস গার্ল, তাই চেয়েছিলাম একা থাকো, বাট তুমি তো একটা স্টুপিড। মাইরাই ইরফানের হাত ধরে টেনে ছাড়াতে যায়, তবে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। রেগে বলে, যাকে ডিভোর্স দিবেন তার আশেপাশে থাকছেন কেন? এত ভাবতে হবে না, ছাড়ুন বলছি। কথাগুলো বলতে বলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? কাকে ডিভোর্স দিব? মায়েরা বিরক্ত হয়। এতটাই ভ্যালুলেস সে? এই লোকটার এটাও মনে নেই যে সে তাকে ডিভোর্স দিতে চায়? মায়েরা বিরক্তি কণ্ঠে বলে, আপনি আমাকে ডিভোর্স দিবেন? কথাটা বলার সাথে সাথে ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে রাগান্বিত স্বরে বলে, কে বলেছে এটা? মায়েরা ব্যথা পায়। ইরফানের হাত সরাতে চায়, তবে পারে না। ওভাবেই বলে, আপনি নিজেই বলেছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার চেপে ধরা গালে রাখা হাত শিথিল করে গভীর গলায় বলে, তুমি কি চাও? মায়েরা অবাক হয় ইরফানের কথায়। এই লোকটার হয়েছে কি? কেমন করে যেন কথা বলছে। ভাবনা রেখে রেগে বলে, কি চাই মানে? ডিভোর্স চাই। আপনার মতো হার্টলেস মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে তাতে দাঁত চেপে বলে, ইহজীবনে পাবে না। হার্টলেস মানুষের সাথেই থাকতে হবে। দেবার স্বপ্ন দেখা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো, স্টুপিড। এসব ফালতু চিন্তা মাথায় কে ঢুকিয়েছে? অল্প বয়সে পেকে গেলে যা হয়। পুচকি মেয়ে, 10 লাইন বেশি বোঝা পাবলিক হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কথাটা বলে মায়েরা চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে, ডোন্ট ক্রাই, বিকালে রেখে আসবো। বাইরে এক পা রেখেছ তো পা কেটে ঘরে বসিয়ে দেবো। মায়েরা ফুপিয়ে কাঁদে, মাথা নিচু তার। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়েরা কিচ্ছু বলে না। ইরফান মায়েরাকে কোলে তুলে বেডে বসিয়ে দেয়। মায়েরা রেগে ইরফানকে ধাক্কা দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। হঠাৎই মায়েরাকে সাপটে ধরে শুয়ে পড়ে, কানের কাছে ফিসফিসিয়ে বলে, জ্বালিও না। কথাটা বলে মায়েরার মাথায় গাল থেকে চোখ বুজে নেয়। মায়েরা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান চোখ পেলে মায়েরার দিকে তাকায়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়েরার মুখ মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, ঘুমাও। মায়েরা কান্না ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ঘুমাও মানে? মনে হচ্ছে সে ছোট বাচ্চা, কাঁদছে বলে তাকে ঘুম পাড়াচ্ছে। মোস্টামুষ্টি করতে করতে বলে, আমায় ছাড়ুন বলছি, আমি গ্রামে যাব, ঘুমাবো না আমি। ইরফান শুনল না মায়েরার কথা, শক্ত করে মায়েরাকে নিজের সাথে ধরে চোখ বুজে রইল। মায়েরার আরো কান্না পাচ্ছে। এই লোক এমন সাপের মতো পেঁচিয়ে ধরছে কেন? বাঁ হাতে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, দম বন্ধ লাগছে। ইরফান চোখ মেলে তাকায়, গম্ভীর গলায় বলে, বমি করতে চাইছো? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। গতকালের কথা মনে পড়তেই ঢোক গিলল। দ্রুত চোখ বুজে মাথা নামিয়ে ফেল। ফলস্বরূপ ইরফানের বুকে তার মুখ ঠেকে। ইরফান মায়েরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে চোখ বুজে নেয়। মায়েরার ঘাড়ে ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে। মেয়েটা কেমন হাঁসফাঁস করে, মিনমিন করে বলে, দূরে সরুন। ইরফান চোখ বুজে গম্ভীর গলায় বলে, নো,
আই উইল স্লিপ নাও, ডোন্ট ডিস্টার্ব মি। মাহিরা রেগে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না। আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ইরফান বিরক্ত চোখে তাকায় মাইরার দিকে, রেগে বলে, বিকজ ইউ আর আ মাঙ্কি। ছেড়ে দিলেই বাথরুমে স্টার্ট হবে। সো ডোন্ট শাউট। 1 আওয়ার ঘুমাবো, দেন অফিস যাব। লাস্ট কথাটা মাইরার গোলাপি ঠোঁটে দৃষ্টি রেখে বলে। মাইরা ইরফানের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। হঠাৎই ইরফানকে তার একদম মুখের সামনে রেখে বাঁ হাতে নিজের ঠোঁট চেপে ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার চোখের দিকে তাকালো, মৃদুস্বরে ঠান্ডা গলায় বলে, কিছু করব না, ডিস্টার্ব করো না। কথাটা বলে চোখ বুজে নেয়। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে, মিনমিন করে বলে, আমার গরম লাগছে। ইরফান বিরক্ত হয়ে মাইরাকে আরো শক্ত হাতে চেপে দাঁতে দাঁত খিঁচে বলে, স্টুপিড, আমায় না জ্বালালে তুমি শান্তি পাও না? মায়েরা চোখ পিটপিট করে তাকায়। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলের ওপর থেকে এসি রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান ঝড়ের বেগে এসে মায়েরাকে বিছানার সাথে চেপে ধরে। রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাথরুমে অফ করো। মায়েরা অবুঝ গলায় বলে, আপনার সাথে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়েরাকে জড়িয়ে চোখ বুঝলো, মৃদুস্বরে বলল, আর লাগবে না। 5 মিনিটের মাথায় ঠান্ডায় মায়েরার শরীরে কাঁপন ধরে। নিজেকে গুটিয়ে নিতে চায়, ইরফানের দিকে চেপে যায়। ইরফানের চোখ লেগে এসেছে। ঘুমের মাঝেই মায়েরাকে দুহাতে আরেকটু টেনে নিল নিজের দিকে। মায়েরার কান্না পাচ্ছে, মনে হচ্ছে বরফ পড়ছে। তার তো দিনে ঘুমানোর অভ্যেস নেই, এখন ঘুম আসছে না। মাথা তুলতে নিলে ইরফানের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে মায়েরার মাথা। ইরফানের যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়েছে মুহূর্তে। মায়েরাকে ছেড়ে চিত হয়ে শোয়। কাঁচা ঘুম তো ভেঙেছে, কিন্তু রাগা মাথা ছেড়ে দিয়ে উঠছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে। ডান হাত তুলে চোখের ওপর রাখে। ইরফান ছেড়ে দেওয়ায় মায়েরার যেন আরো ঠান্ডা লাগছে। মায়েরা ইরফানের দিকে চেপে গিয়ে মিনমিন করে বলে, আমার ঠান্ডা লাগছে। ইরফান মুখ বুজে রাগ গিলতে চাইছিল, তার হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে। টান মেরে মায়েরাকে তুলে রাগান্বিত স্বরে বলে, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ঠিক করেই নিয়েছো আমাকে শান্তি দিবে না? মায়েরা ভয় পেয়ে যায়। অনবরত ঢোক গেলে ইরফান মায়েরাকে টেনে বেড থেকে নামায়। হাত ধরে টেনে দরজার বাইরে মায়েরাকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আর একবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। আই ওয়াজ রাইট, ডিভোর্স ইজ বেটার। কথাটা বলেই ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা তবদা খেয়ে চেয়ে থাকে। ইরফানের লাস্ট কথাটায় চোখ ভিজল। বিড়বিড় করলো, পাষাণ লোক। নিজের দিকে খেয়াল করলে দেখলো হিজাব নেই। হিজাব তো ভেতরে, এখন কি করবে? মাথার চুল ভাগ করে দুপাশে আনে। এগিয়ে গিয়ে নিচে নজর করে দেখলো ডাইনিং এ কেউ নেই। এমনিতেও বাসায় কেউ নেই, মূলত তারেক নেওয়াজ ডাইনিং এ কিনা এটাই দেখলো। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর এক দৌড়ে তার ঘরে যায়। দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেওয়াল ঘড়িতে দেখলো 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলে আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। ডিভোর্স ইজ বেটার কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তা মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। মেইন গেটে রহমত চাচা মায়েরাকে একা দেখে অবাক হলো, কিন্তু যেচে কিছু জিজ্ঞাসা করলো না। মায়েরা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এক কোনায়। কেমন যেন ভয় লাগছে। এর আগে কখনো এভাবে একা বের হয়নি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। ওই লোকটাকে খুন করতে ইচ্ছা করছে, ভাববে না তার কথা। কিছুক্ষণ পর একটা বাস এসে থামলে মায়েরা উঠে পড়ে সে বাসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে, জানলার কাছে। বাস ভর্তি মানুষ। মায়েরা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচল করেনি কখনো। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে মাইরার ঘরে আসে। আজ উঠতে লেট হয়েছে। গতকাল মাইরা ঘুমিয়ে যাওয়ায় আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো, সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মাইরার ঘরে এসে মাইরাকে দেখতে না পেয়ে ভুরু কোঁচকালো। ভাবলো ওয়াশরুমে গিয়েছে, তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো মাইরা বের হওয়ার। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দেখলো মাইরার খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে কাউকে দেখতে পায় না। ব্যালকনি চেক করে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজকে জিজ্ঞেস করলে তিনি বলেন ইরফানের ঘরে। ইনায় অবাক হলো, মাইরা ভাইয়ার ঘরে কি করে? তার ভাইয়া বাসায় আছে কিনা তা জানি না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে যায় ইরফানের ঘরের দিকে। দরজা ঠেললে আপনা আপনি দরজা খুলে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে কেউ নেই। গিয়েছে কোথায় এরা?
ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মাইরাকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। রুমা নেওয়াজ অবাক হয়। ইরফান যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। ইরফান কি মাইরাকে গ্রামে রাখতে গিয়েছে তবে? রুমা নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মাইরার নাম্বারে কল করে, তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নেওয়াজের নাম্বারে কল করেন। কাউকেই কলে না পেয়ে হতাশ হলেন। ইরফান অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, আর তারেক নেওয়াজ অফিসের কাজে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে মাইরা গেল কোথায়? এরপর শুদ্ধর নাম্বারে কল দিয়ে ব্যাপারটা জানালে শুদ্ধ জানায় দেখছে। শুদ্ধ কল কেটে ইরফানদের অফিসের উদ্দেশ্যে বের হয়। ইনায়া ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখে মাইরা কল দিয়েছিল। সে ব্যাক করার আগেই আবারও মাইরার কল আসে। ইনায়া দ্রুত কল রিসিভ করে বলে, মাইরা কোথায় তুমি? মাইরা জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে বলে, আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবার মাকে একটু বলে দিবা? ইনায়া অবাক হয়ে বলে, কার সাথে যাচ্ছ? ভাইয়া তো অফিসে, বাবাও কাজে বেরিয়েছে। একাই যাচ্ছে আপু। মানে? মাইরা তুমি একা কিভাবে যাচ্ছ? আম্মু বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিচ্ছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। ইনায়ের কান থেকে রুমা নেওয়াজ ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি একা কেন বের হয়েছো? রাস্তাঘাট ভালো না জানো না? আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না? একা একা বেরিয়ে গিয়েছো? মাইরা চুপচাপ শুনল। রুমা নেওয়াজ আরো অনেক কথা শোনালো ধমকে। এরপর ইনায়ের হাতে দিয়ে বলে, পৌঁছানোর আগ পর্যন্ত একটু পরপর কল করে শুনবিও কোথায়? ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে মাইরাকে নিয়ে। এদের দুজনের চিন্তা এসে কবে জানি স্ট্রোক করে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গিয়েছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কি হবে কে জানে। ইরফান আবার মেরেছে কিনা, মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গিয়েছে। মায়েরা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়ল। লোকটা আসলেই আস্ত খারাপ। ভাবনার মাঝেই তার পাশের সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকালে চিৎকার দিয়ে ওঠে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশের অনেকে তাকিয়েছে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? মায়েরা আমতা আমতা করে বলে, আমার পাশে মেয়ে দিন। হেল্পার ভুরু কুচকে বলে, এইটা কি কথা কনাপা? যাত্রী টিকিট কাটছে, কিছু করার নাই, সব সিট বুক। মায়েরা অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালো। 27 পরিহত 26-27 বছরের এক শ্যামা সুদর্শন পুরুষ মায়েরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি একটা ছেলের পাশে বসুন না। ছেলেটা মায়েরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটলো। মায়েরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করে। তাদের পাশে সিটেই একজন বৃদ্ধ মহিলা, তার পাশে বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বললে সে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্য হেসে বলে, ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়ে। আর মায়েরার পাশে বৃদ্ধ মহিলা। বাস স্ট্যান্ডে নেমে মায়েরা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মায়েরার পাশের সিটের ছেলেটা বলে, নাম কি তোমার? মায়েরা ভুরু কুচকে ছেলেটার দিকে তাকায়। ভাবলো ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার, তাই মুখ গোমড়া করে রেখেই বলল, নেই। ছেলেটা মৃদু হেসে বলে, ইন্টারেস্টিং নেই, ফার্স্ট টাইম শুনলাম কারোর নাম নেই। মায়েরা বিরক্ত হলো। কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা ভুরু কুচকে দেখলো মায়েরাকে। সেও এগিয়ে যেতে যেতে পেছন থেকে বলে, হে বারবি ডল। এমন সম্বোধনে মায়েরা রেগে যায়। নিশ্চয়ই ছেলেটা ততটা ভালো না যতটা সে ভেবেছে। একা মেয়ে বিয়ে ডিস্টার্ব করছে। মায়েরা পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলে, পিছু আসলে একদম গণপিটুনি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে, কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে বারবিটো, ইন্টারেস্টিং। এরপর মায়েরার দিকে চেয়ে ছেলেটি গলা উঁচিয়ে হেসে বলে, তোমার নাম মাইরা, ঠিক বললাম তো? মায়েরা চলন্ত ভ্যানে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানলো কি করে? সে তো চেনেই নাই লোককে। কেমন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরলেই শান্তি।